রানী এবং চন্দ্রিমা দুজনেই সাজতে খুব পছন্দ করে, কিন্তু রানী শহুরে প্রকৃতির মডার্ন মেয়ে বলে তার খুবই অহংকার। অন্যদিকে চন্দ্রিমা বেশি পড়াশোনা জানে না, সে একটু মূর্খ ধরনের, তাই তার সাজতে পছন্দ হলেও সে সবসময় সুন্দর করে সাজতে পারে না। এমনই একদিন দুই বৌমা তাদের শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে বলে ঠিক করে। কি ব্যাপার, তুমি এখন আমার ঘরে কি করছো? এখন আমাকে একদম ডিস্টার্ব করো না, কারণ সবে আমি সুন্দর করে শাড়ি পরলাম, এবার মেকআপ করব, তার সাথে হেয়ার স্টাইল করব। সুতরাং তুমি যাও, নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে নাও। দিদি, আমি তোমার কাছে তৈরি হতেই তো এসেছি, কারণ তুমি তো ভালো করেই জানো আমি তোমার মতো এত সুন্দর করে সাজতে কিংবা চুল বাঁধতে পারি না, তাই তুমি আমাকে সাজিয়ে দাও আর সুন্দর করে চুল বেঁধে দাও না। আমার কাছে এটাই সুযোগ, ওকে আমি এমন করে সাজিয়ে দেব, এমন কার্টুনের মতো হেয়ার স্টাইল করে দেব যে সবাই ওর দিকে তাকিয়ে হাসবে। ওর মাথায় বড় চুল বলে ওর খুব অহংকার, সব সময় কোমর পর্যন্ত চুল খুলে ঘুরে বেড়ায়। আজকে মজা দেখাচ্ছি। আচ্ছা চন্দ্রিমা, ঠিক আছে, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব, হেয়ার স্টাইলও করে দেব, কিন্তু তার আগে আমি তৈরি হয়ে নিই, তারপর তোমাকে ভালো মতো তৈরি করে দেব, কেমন? এই বলে রানী আয়নার সামনে বসে সুন্দর করে হেয়ার স্টাইল করতে শুরু করে। সে এমন সুন্দর করে নিজের মাথায় খোপা বাঁধে এবং তার মধ্যে ফুল লাগায় যে সত্যিই তাকে দেখতে খুব সুন্দর মনে হয়। তাছাড়া সে নিজের হেয়ার স্টাইল করার জন্য বিভিন্ন রকমের হেয়ার স্ট্রেটনার, কালার ইত্যাদি ব্যবহার করে। এভাবে রানীর যখন হেয়ার স্টাইল করা হয়ে যায়, চন্দ্রিমা আয়নার সামনে এসে বসো, তোমার মেকআপ আর হেয়ার স্টাইল করে দিই, তাড়াতাড়ি এসো, আমার কাছে কিন্তু বেশি সময় নেই। এই শুনে চন্দ্রিমা তখনই আয়নার সামনে গিয়ে বসে পড়ে। কিন্তু দিদি, তুমি যখন তোমার খোপা বাঁধছিলে তখন তুমি আমার সব ক্লিপগুলো নিজের চুলে লাগিয়ে নিয়েছো, এবার আমার চুল তুমি কি দিয়ে বাঁধবে? না মানে আমার চুল তো অনেক বড়, তাই ক্লিপ ছাড়া কোনো রকম ডিজাইন ভালো লাগবে? আমি তো সেই জন্য অনেকগুলো ক্লিপ নিয়ে এসেছিলাম। তুমি একটু বেশি কথা বলছো মনে হচ্ছে না? তুমি হেয়ার স্টাইল সম্বন্ধে কি জানো? গ্রামের মূর্খ মেয়ে, সবসময় তো মাথায় তেল দিয়ে চুল এলোকেশি করে ঘুরে বেড়াও। তুমি একদম বেশি ফটর ফটর করবে না, আমি ক্লিপ ছাড়াই খুব সুন্দর করে তোমার চুলের ডিজাইন করে দেব। এই বলে রানী চন্দ্রিমাকে চুপ করিয়ে দেয়। সে হেয়ার কালার ব্যবহার করে চন্দ্রিমার এমন হেয়ার স্টাইল করে দেয় যে চন্দ্রিমাকে দেখে মনে হয় যেন তার মাথায় কাকে বাসা বেঁধেছে। তার সব চুল যেন এক জায়গায় জট পেকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। সেই চুলের মধ্যে রানী অজস্র রং বেরঙের ফুল লাগিয়ে দেয়। এই নাও, তোমার হেয়ার স্টাইল হয়ে গেছে। ঠিক এমন সময় তাদের শাশুড়িমা দুই বৌমাকে ডাক দেয়। নাও, ওদিকে আবার শাশুড়িমা চিৎকার করতে শুরু করেছে। আচ্ছা দিদি, বলছিলাম যে আমার চুলের নকশাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলে মনে হচ্ছে না? তোমার হেয়ার স্টাইলটা কি সুন্দর হয়েছে, কিন্তু আমার চুলটা খুব বাজে দেখতে লাগছে। এরকম চুল নিয়ে বিয়ে বাড়িতে গেলে লোকে আমাকে পাগল বলে তাড়া করবে না তো? সত্যি তোমার কোনো আইডিয়া নেই। তোমাকে যে আমি হেয়ার স্টাইলিংটা করে দিয়েছি, এটা এখন ট্রেন্ডিং, আর তোমার শাড়ির সঙ্গে এরকম চুলের ডিজাইন খুব ভালো মানাচ্ছে। তুমি বেকার বেকার কথা বলছো, চলো। এই শুনে রানী খুবই খুশি হয়। সে মনে করে সত্যিই হয়তো তার শাড়ির সঙ্গে হেয়ার স্টাইলটা ভালো মতো মানাচ্ছে, তাই সে খুশি মনে নিজের ফটো তুলতে শুরু করে। এমনকি সে কিছু ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যা দেখে রানী মনে মনে ভীষণই মজা পায়। কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা যখন ঘরের বাইরে বেরিয়ে আসে, তখনই চন্দ্রিমাকে দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে। ছোট বৌমা, তুমি চুলে কি করেছো? দেখে মনে হচ্ছে এখনই কাক কোকিলের ডিম পাড়তে আসবে। কি বিচ্ছিরি বাবারে বাবা, সত্যি তোমার কোনো একটা স্টাইল সেন্স নেই। দেখো, আমার বড় বৌমাকে দেখে শেখো, কি সুন্দর করে চুল বেঁধেছে, একেবারে পরীর মতো মনে হচ্ছে। আর তুমি তোমার বড় চুল নিয়ে মাথার উপর জট পাকিয়ে রেখেছো। একদম ফালতু কথা বলবেন না মা, দিদি বলেছে এই হেয়ার স্টাইলটাতে আমাকে খুব সুন্দর লাগছে, আর এটা মডার্ন যুগের হেয়ার স্টাইল। শহরের মডার্ন বউয়েরা এরকম করেই চুল বাঁধে, সুতরাং আমি এই চুল নিয়েই বিয়ে বাড়িতে যাব। চন্দ্রিমার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়। এমন অবস্থায় চন্দ্রিমাকে কেউ বিয়ে বাড়িতে নিয়ে যেতে না চাইলেও চন্দ্রিমা জোর করে তাদের সঙ্গে বিয়ে বাড়িতে যায়। এমনকি সে কিছুতেই নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করতে চায় না। বিয়ে বাড়িতে যাওয়ার পর সবাই তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে।
ওয়াও রানী, তোর চুলটা কি সুন্দর লাগছে। নতুন কালার করিয়েছিস নাকি? আর তার সাথে এরকম হেয়ার স্টাইল, বড় একটা গোলাপ, সত্যি অভূতপূর্ব। কিন্তু তোর ছোট যা চুলটাকে কি করেছে? ইস কি বিচ্ছিরি। ওরকম ভাবে কেউ বিয়ে বাড়িতে আসে? আরে বুঝতেই তো পারছিস, গ্রাম থেকে উঠে এসেছে, হেয়ার স্টাইল সম্বন্ধে কিছুই বোঝে না। আমি তো সবসময় সাগর বেনি, খেজুর বেনুনি, স্লিক বান, ওপেন কাট হেয়ার স্টাইলিং করি বলে ও আমাকে দেখে নিজের চুলে স্টাইলিং করার চেষ্টা করেছে। আর এসব করতে গিয়ে ও নিজের চুল পাখির বাসা বানিয়ে ফেলেছে। দেখ, পুরো মনে হচ্ছে যেন কারেন্টের শক লেগে চুলগুলো সোজা হয়ে গেছে, আর তার মধ্যে ফুল ফুটেছে। রানীর কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই চন্দ্রিমার উপর হাসতে শুরু করে, যার ফলে চন্দ্রিমার খুবই খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে তাকে সত্যি অত্যন্ত জঘন্য দেখতে লাগছে। ইস, আমার ভীষণ লজ্জা লাগছে। আমাকে দিদি ভুলভাল বুঝিয়ে দিল, আর আমি বোকার মতো বুঝে গেলাম। এর থেকে আমি যদি চুল খুলে আসতাম তাহলে আমাকে খুব ভালো লাগতো। আমি বেকার বেকার দিদির কাছে হেয়ার স্টাইল করতে গেলাম, দিদি আমার চুলটা পুরো নষ্ট করে দিল। এবার কি হবে? আমি বোকার মতো এরকম হেয়ার স্টাইলের ফটো তুলে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি। চন্দ্রিমা লজ্জায় আর বিয়ে বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারে না। সে আড়ালে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কয়েক ঘন্টা পর তারা যখন সবাই মিলে বাড়িতে ফিরে আসে, তখনই চন্দ্রিমা তাড়াতাড়ি করে ফোন খুলে দেখে যে তার ফটোর মধ্যে সকলেই বাজে বাজে কমেন্ট করছে। ইস, লোকে এখন যা পারে সবই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। কি বিচ্ছিরি হেয়ার স্টাইল, চুল নাকি ফুলের বাগান, কি জানি বাবা। আপনাকে দেখতে তো পুরো কাকের মতো লাগছে। আমি হলাম কোকিল, তাই কোকিল হয়ে তোমার চুলের কাকের বাসায় ডিম পাড়তে যাবো নাকি? এইরকম কাকের বাসা দেখলে কোকিলদের তো ডিম পাড়তে ইচ্ছে করবেই, তাই না? এরকম কমেন্ট পড়ে চন্দ্রিমার আরো বেশি খারাপ লাগে, তাই সে তাড়াতাড়ি করে নিজের ফটোগুলো ডিলিট করে দেয়। কিন্তু ততক্ষণে সেই ফটোগুলো ভাইরাল হয়ে যায়। তাছাড়া চন্দ্রিমা যখন নিজের হেয়ার স্টাইল ঠিক করতে বসে, তখন সেই হেয়ার স্টাইল কিছুতেই ঠিক হতে চায় না, কারণ রানী তার চুলে হেয়ার স্প্রে দিয়ে চুল আরো নষ্ট করে দেয়। এবার আমি আমার চুল আগের মতো কিভাবে ঠিক করব? মাথায় তেল দেওয়ার পরেও তো এই হেয়ার স্টাইলটা নষ্ট হচ্ছে না। দিদি কি সব ফুসফুস দিল, আর তাতে চুলগুলো একেবারে আটকে গেল। এভাবে কোনো মতে চন্দ্রিমা সারা রাত বসে তেল দিয়ে তার হেয়ার স্টাইল আবার আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু এতে করে তার অনেকটা চুল ঝরে যায়, এমনকি তার চুল পড়ে একেবারে নষ্ট হয়ে যায়। চন্দ্রিমার চুলের এরকম অবস্থা দেখে রানীর খুবই ভালো লাগে, কারণ সে কখনোই চন্দ্রিমার বড় চুল সহ্য করতে পারে না। ইস, আহারে, তোর চুলগুলো নষ্ট হয়ে গেল। বল, আমি কি করে জানবো তোর হেয়ার স্টাইল এরকম কাকের বাসা হয়ে যাবে? আমি সিনেমাতে দেখেছি হিরোইনরা যেমন হেয়ার স্টাইল করে, আমি তোকে সেরকম হেয়ার স্টাইল করে দিয়েছিলাম। আর তাতে যদি তোকে ভালো না লাগে, আমার তো কিছু করার নেই, বল। এই কথা শুনে চন্দ্রিমার মুখ একেবারে ছোট হয়ে যায়, কারণ সে মূর্খ বলে তার বড় যা সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এখনো প্রত্যেকদিন রানী নিজের চুলে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে। অন্যদিকে চন্দ্রিমা তার চুলে কোনো রকম হেয়ার স্টাইল করতে পারে না। এমনকি সে যখন হেয়ার স্টাইল করতে যায়, তখন তার চুল একেবারে নষ্ট হয়ে যায়। আমি ফোনে কত ভিডিও দেখি, নতুন নতুন হেয়ার স্টাইল শিখি, কিন্তু তবু আমি কোনো হেয়ার স্টাইল করতে পারি না। আমার বড় যা কত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে, সেই জন্য ওর খুব অহংকার। ঠিক এমন সময় হঠাৎই তাদের দরজায় বেল বেজে ওঠে। চন্দ্রিমা দরজা খুলে দেখে তাদের বাড়িতে একটা পার্সেল ডেলিভারি আছে। চন্দ্রিমা সেই পার্সেল খুলে দেখে যে তার মধ্যে অনেক রকমের দামি দামি যন্ত্রপাতি রাখা আছে, কিন্তু সেই যন্ত্রপাতিগুলো দিয়ে কি হয় সেটা চন্দ্রিমা কিছুতেই বুঝে উঠতে পারে না। অন্যদিকে আমি আমার হেয়ার স্টাইল করার জন্য বিভিন্ন রকমের স্ট্রেটনার, তার সাথে নানান রকম হেয়ার কালার, আমার চুল কার্লি করার জন্য 30,000 টাকা দিয়ে একটা অনেক দামি প্রোডাক্ট অর্ডার করেছি। ওগুলো কখন আসবে কি জানি। এভাবে রানী তার পার্সেলের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে চন্দ্রিমা সেই পার্সেলগুলো দেখে কিছুই বুঝে উঠতে পারে না। আমার মনে হচ্ছে শাশুড়ি মায়ের পায়ের বাতের ব্যথাটা খুব বেড়েছে, ওই জন্য বাতের ব্যথা সারানোর জন্য মা এই যন্ত্রপাতিগুলো অর্ডার করেছে। যাই, মায়ের ঘরে গিয়ে এগুলো দিয়ে মায়ের পায়ে ভালো করে মাসাজ করে দিই, তাহলে মায়ের পায়ের ব্যথাটা কমে যাবে। এখনকার যুগে কত কিছু বেরিয়ে গেছে, এরকম মেশিন দিয়ে নাকি পায়ের ব্যথা সারানো যায়, ভাবা যায়। চন্দ্রিমা এতটাই বোকা যে সে বাক্সের মধ্যে আঁকা কোনো ছবিই দেখে না।
সে তখনই শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। তখন বিমলা দেবী ঘুমন্ত অবস্থায় থাকে। এমন সময় শাশুড়ি মাকে কিছু না জানিয়েই চন্দ্রিমা প্রথমে মেশিনগুলো সুইচ বোর্ডে লাগানোর পর সেই মেশিন অন করে। সেভাবে মেশিনগুলো দিয়ে মাসাজ করলে তার শাশুড়ি মায়ের পায়ের ব্যথা কমে যাবে, কিন্তু সেই মেশিনগুলো কিছুক্ষণের মধ্যেই অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায়। সেটা না বুঝেই চন্দ্রিমা মেশিনগুলো গরম অবস্থাতেই তার শাশুড়ি মায়ের পায়ে ঠেকিয়ে দেয়। ওরে বাবারে, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, ছোট বৌমা আমাকে আগুনের ছ্যাঁকা দিয়ে মেরে ফেললো। ওরে বাবারে, আমার পাটা গেল, একে আমার পায়ে ব্যথা, তার উপর আমার পা পুড়ে গেল। শাশুড়ি মায়ের চিৎকার শুনে রানী তখনই সেখানে ছুটে আসে। তুমি কি পাগল নাকি চন্দ্রানী? আমার হেয়ার স্টাইলিং করার মেশিন দিয়ে তুমি শাশুড়ি মায়ের পা মালিশ করছো? এখনই তো একটা বিপদ ঘটে যেতে পারতো। সত্যিই তুমি মূর্খ, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। এরকম কথা শুনে চন্দ্রিমার খুবই খারাপ লাগে আর সে মনে মনে খুবই অপমানিত বোধ করে। তাই সে ঠিক করে এবার সে কিছুতেই আর বোকা সেজে থাকবে না, কারণ এরকম বোকামির জন্য সবসময় তাকে অপমানিত হতে হয়। সেদিনের পর থেকে চন্দ্রিমা আয়নার সামনে বসে নিজেই নিজের চুলে নানান রকম স্টাইল করার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ইতিমধ্যে চন্দ্রিমা নিজের চুলে অনেক রকম স্টাইলিং করতে শিখে যায়। সে অনলাইনে বিভিন্ন রকমের ভিডিও দেখার ফলে আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে যায়। তাই তাকে কেউ আর মূর্খ বলে অপমান করতে পারে না। তাই এখন তার বড় যা কিছুতেই চন্দ্রিমাকে ছোট করার সাহস পায় না। আমি যে আমার বিছানার পাশে এতগুলো চকলেট রেখেছিলাম, সেগুলো সব কোথায় গেল? আমি একটু আগেই সব কটা কিনে আনলাম খাবো বলে। এখানে কি কেউ এসেছিল? কিছুই তো বুঝতে পারছি না আমি। এইসব ভাবতে ভাবতে সুদেষ্ণা ঘরের বাইরে যায়। সে দেখে যে সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছে। তার বৌদিরাও রান্নাঘরে নিজেদের কাজ করছে। সুদেষ্ণা এই দেখে খুবই চিন্তায় পড়ে। আজকে বিশাল জোরে বেঁচে গেছি বল। আমাদের ননদ যদি দেখতো যে ওর বৌদিরা বিয়ের পরের দিনই ওদের বাড়িতে এসে ওরই খাবার চুরি করে খাচ্ছে, তাহলে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না। শাশুড়ি মা কেন আমাদের আজকে এত কিছু বানাতে দিল বলতো? এত টেস্টি টেস্টি খাবার বানাচ্ছি, কিন্তু একটাও চোখে দেখতে পারছি না। এরকম হলে খিদে তো পাবেই। আমাদের বিয়ে হলো, কোথায় এরা আমাদের থালা সাজিয়ে খাওয়াবে তা না করে আমাদের দিয়ে এত লোকের রান্না করাচ্ছে। এতগুলো চকলেট খেলাম, তবুও শান্তি হচ্ছে না। বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবারগুলো বোধহয় ফ্রিজে আছে, চল দিদি খেয়ে নি। ওই পুরানো খাবার আর কাউকে খেতে হবে না, ওসব খেলে বাকিদের শরীর খারাপ করতে পারে। এই বলে তারা তাদের শ্বশুর বাড়িতে প্রথম দিন রান্না করতে গিয়েই খিদের চোটে প্রথমেই তাদের ননদের রেখে যাওয়া চকলেট খেয়ে ফেলে, আর তারপরেই তাদের বিয়ের বাসি খাবারগুলো খেয়ে পুরো সাবর করে দেয়। রেশমি আর মনিকা 2 বোন ছিল। তারা দুজনেই ইউটিউবে নানান রকম খাবার খাওয়ার ভিডিও করত। এই কারণেই প্রত্যেকদিন তাদের নানা রকমের অস্বাস্থ্যকর খাবার দাবার খেতে হতো। প্রথম প্রথম তাদের শরীরে সেরকম কোনো অসুবিধা না হলেও কিছুদিনের মধ্যেই তাদের এই অস্বাস্থ্যকর এবং বেশি খাওয়ার ফল তাদের চেহারায় দেখতে পাওয়া যায়। চল না মনিকা, আমরা অনেকদিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করিনি। আজকে একটা মোমো চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করবি, খুব মজা হবে কিন্তু। যে আগে খেতে পারবে, অর্থাৎ যে জিতে যাবে, তাকে 5000 টাকা দিতে হবে। রাজি? ইজি। চল তাহলে দুজনে মিলে মোমোগুলো বানিয়ে ফেলি। 200টা মোমো বানাতে অনেকক্ষণ সময় লাগবে। এই বলে তারা দুজনে মোমো বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের 200টা মোমো বানানো হয়ে যায়। তারা অনলাইনে এসে একের পর এক মোমো খেয়ে মোমো চ্যালেঞ্জ করতে থাকে। তাদের খাওয়া দেখে মনে হয় যেন তারা কয়েক জন্ম না খেয়েই বসে আছে। তারা খেতে খেতে ভিডিও করছিল, এমন সময় তাদের মা সেখানে চলে আসে। এই সমস্ত ঘটনা দেখে রেশমি আর মনিকার মা অনিমা দেবী প্রচন্ড রেগে যায় আর তাদের ভিডিওটা বন্ধ করে দেয়। তোরা কি দিয়ে তৈরি বলতো? এত খাবার কেউ খেতে পারে? 5টা মোমো খেলে আমার দম বন্ধ হয়ে আসে, আর এদিকে তোরা 100টা মোমো নিয়ে খেতে বসেছিস। এভাবে খাওয়ার জন্য ট্যালেন্ট লাগে মা, সেই ট্যালেন্টটা তোমার মধ্যে নেই, আমাদের কাছে আছে। আমরা তাই আমাদের ট্যালেন্ট দিয়েই টাকা রোজগার করছি। আমরা খাচ্ছি বলেই তো বাড়িতে টাকা আনতে পারছি। আর সেই টাকাগুলো খেয়েই নষ্ট করে ফেলছিস। টাকা কামিয়ে কি লাভ হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারা দেখে এসব বসে বসে অন্য লোকের খাওয়া কি জানি। অদ্ভুত যত সব জিনিস।
তুমি বুঝবে না মা, এটাকে মুকবাং বলে। আমাদের এই এত এত করে খাবার খাওয়া দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে থাকে, আর তুমি আমাদের এত সুন্দর ভিডিওটা নষ্ট করে দিলে। কত কষ্ট করে কয়েক ঘন্টা ধরে আমরা মোমোগুলো বানালাম। ধুর, ঘরের কাজ তো একবেলাও করিস না। সবার জন্য একটু চা করে দিতে বললেও তোদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে নিজেদের খাওয়ার জন্য 200 খানা মোমো বানিয়ে ফেললি। আজকে রাতের খাবার তোরা দুজনেই বানাবি। এই বলে অনিমা দেবী সেখান থেকে চলে যায়। রেশমি আর মনিকা না চাইলেও রান্নাঘরে খাবার রান্না করতে চলে যায়। রান্না করতে করতে তারা নিজেরাই তাদের বানানো খাবারের অর্ধেক অংশ খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে তাদের মা অনিমা দেবী রান্নাঘরে আসলে এই ঘটনা দেখে সে প্রচন্ড রেগে যায়। কয়েকদিন পরে তোদের দুজনের বিয়ে, সেই চিন্তায় আমার রাতে ঘুমাচ্ছে না। আর তোরা কোথায় একটু সংসার সামলানো শিখবি তা নয়, এখনো খাই খাই করে চলেছিস। চেহারাগুলো দেখেছিস একবার? ঋষভ আর অঙ্কনের মতো ছেলেরা তোদের বিয়ে করতে রাজি হয়েছে। তোদের কপাল ভালো। আমরা আর আমাদের ইউটিউব চ্যানেল যে কতটা ফেমাস সেটা ওরা ভালো করেই জানি। সেই জন্যই ওরা নিজেরা আমাদের কাছে সম্বন্ধ নিয়ে এসেছে। আমরা মোটা বলে যদি ওদের অসুবিধা হতো তাহলে ওরা নিজেরা সম্বন্ধ নিয়ে আসতো না। সব কথাতে পাকা পাকা উত্তর দিতেই পারবি। ঘর সংসার সামলাতে দিলে যে তোরা দুজনে কি করবি উপরওয়ালাই জানে। একদিন রান্না করতে দিয়েছি, তাতে এই অবস্থা। এত খাবার তোরা খাস কিভাবে? কিছুক্ষণ আগে এতগুলো মোমো খেলি, তারপরেও এত খাবার খেতে ইচ্ছা হলো? আমাদের এত খিদে পাওয়ার জন্য তুমি দায়ী মা। নিশ্চয়ই আমরা পেটে থাকার সময় তুমি না খেয়ে থাকতে, তাই তো আমাদের এত খিদে পায়। না খেয়ে তোরা পেটে থাকাকালীন আমার এত খিদে পেত যে আমি 3-4 জনের খাবার একাই খেয়ে নিতাম। ও, নিজের বেলায় দোষ নেই, আমরা খেলেই যত সমস্যা, তাই না? কি স্বার্থপর তুমি মা। ওরে গাধার দল, আমি তখন গর্ভবতী ছিলাম তাই খিদে পেত। আর তোরা অকারণে এত খাস, তোদের দেখে লোকে কি ভাববে বলতো? তোরা গর্ভবতী। তুমি আমাদের মা হয়ে আমাদেরকে নিয়ে তুমি এভাবে মজা করছো, তাহলে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে নিয়ে কত মজা করবে ভাবো তো। এভাবেই অনিমা দেবী তার 2 মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রেশমি কিংবা মনিকা কেউই তার কোনো কথা গ্রাহ্য করে না। তারা আপন মনে নিজের পছন্দ মতো খাবার খায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। রেশমি আর মনিকার সাথে ঋষভ ও অঙ্কনের বিয়ে হয়ে যায়। তারা 2 বোনে তাদের স্বামীদের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে আসে। সেই দিনটা তাদের কোনো রকমে কাটে। পরের দিন সকালবেলা, আজকে কিন্তু তোমাদেরকে রান্না করতে হবে বৌমা। আমাদের পাড়া প্রতিবেশী আর বেশ কয়েকজন অতিথি আসবে। আজ তোমরা ওনাদের রান্না করে খাওয়াবে, কেমন? যা দরকার হবে তোমাদের ননদ সুদেশনাকে বলবে, ও তোমাদের সাহায্য করে দেবে। আমরা তো কালকে রাত করে বাড়িতে এসেছি, এই বাড়ির তো কিছু জানিও না। আমরা রান্না করব কিভাবে? অন্যদিন করলে হবে না? আসলে আমরা খুব ক্লান্ত, তাই বলছিলাম আর কি। ক্লান্ত থাকলেও তোমাদেরকে আজকেই রান্না করতে হবে, এটাই এই বাড়ির নিয়ম। আমিও যখন বউ হয়ে এসেছিলাম আমিও করেছিলাম, তোমাদেরকেও করতে হবে। কিন্তু আমাদের তো নিজেদেরই খুব খিদে পেয়েছে মা। আমরা আগে কিছু খেয়ে নিই, খেয়েই রান্না করা শুরু করে দেব। অতিথিদের না খাইয়ে তোমরা খেতে পারবে না বৌমা। আমাদের বাড়িতে এসব নিয়ম নেই। আমি জানি তোমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু নিয়মটা তো মানতেই হবে। যাও যাও, আর দেরি করে লাভ নেই। এই বলে কুসুম দেবী সেখান থেকে চলে যায়। রেশমি আর মনিকা দুজনেই চিন্তায় পড়ে। এতক্ষণ না খেয়ে থাকার অভ্যাস তাদের ছিল না। খিদেতে তাদের পেটে যেন ইঁদুর দৌড়াতে থাকে। তারা কিছু বুঝে পায় না কি করবে। তারা রান্না করতে শুরু করে। এরই মধ্যে তারা লক্ষ্য করে তাদের ননদ সুদেশনা বাজার থেকে একটা বড় ব্যাগ নিয়ে ঘরে ঢুকছে। সুদেশনা তার ব্যাগটা ঘরে রেখে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গেলে রেশমি আর মনিকা দুজনেই লুকিয়ে লুকিয়ে সুদেশনার ঘরে আসে। তারা ব্যাগটা খুলে অনেকগুলো চকলেট দেখে খুবই আনন্দ পায়। দেখ বোন, কতগুলো চকলেট। এগুলো দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না। আমি খাচ্ছি, তুইও আয়। কিন্তু শাশুড়ি মা যে বলল অতিথিদের না খাইয়ে খেতে পারবো না, আর এগুলো তো সুদেশনার, ও জানতে পারলে খারাপ ভাববে তো। কেন খারাপ ভাববে? আর তার চেয়েও বড় কথা, জানতে পারলে তারপর তো খারাপ ভাববে। আর রইল শাশুড়ি মায়ের কথা, উনি তো বলেছেন রান্না করে আগে অতিথিদের খাওয়াতে, কিন্তু এগুলো তো রান্না করা খাবার নয়, তাহলে তো খাওয়াই যায়। রেশমির কথা শুনে মনিকারও ঠিক বলে মনে হয়। তারা চোখের নিমেষে অনেকগুলো চকলেট খেয়ে শেষ করে ফেলে। আর সুদেশনা বাথরুম থেকে আসার আগেই তারা আবার রান্নাঘরে গিয়ে নিজেদের কাজে লেগে পড়ে।
কিছুক্ষণ পরে সুদেষ্ণা বাথরুম থেকে বেরিয়ে তার চকলেটগুলো দেখতে না পেয়ে চকলেটগুলো খুঁজতে শুরু করে, কিন্তু সে একটাও চকলেট খুঁজে পায় না। ওদিকে রেশমি আর মনিকা তাদের ননদের চকলেট খাওয়ার পরেও তাদের ফ্রিজে রাখা সমস্ত খাবারগুলো খেয়ে শেষ করে ফেলে। বাড়িতে লোকজন আসা শুরু করলে কুসুম দেবী রান্নাঘরে আসে তার বৌমাদের রান্না কতদূর এগুলো দেখার জন্য। একই, এখানে যে দই মিষ্টি রাখা ছিল সেগুলো কোথায় গেল? আরো তো কত খাবার ছিল, আমার মনে আছে আমি এখানেই রেখেছিলাম। তোমরা দেখেছো? না তো, আমরা তো দেখিনি। আমরা তো কখন থেকে এখানেই বসে আছি। আপনি হয়তো অন্য কোথাও রেখেছেন, একটু ভালো করে মনে করুন তো। আমি জানি আমি এখানেই রেখেছিলাম। যাই হোক, বাদ দাও, তোমরা রান্না করে নিয়ে এসো। আমি অনলাইনে দই মিষ্টি অর্ডার করে দিচ্ছি। কি যে হচ্ছে বাড়িটাই বুঝতে পারছি না। একটু আগে সুদেষ্ণা বলল ওর ঘর থেকে চকোলেট উধাও হয়ে গেছে, এখন আবার দই মিষ্টি উধাও হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড রে বাবা। এরকম নানা কথা বলে বিড়বিড় করতে করতে রান্নাঘর থেকে তাদের শাশুড়ি মা চলে যায়। সমস্ত প্রতিবেশীরা চলে এলে তারা কুসুম দেবীর বৌমাদের দেখতে আসে। বাবারে বাবা, কুসুম বৌদি, তোমার দই বৌমা তো দারুণ মিষ্টি হয়েছে। এত সব রান্না কি ওরাই করেছে? খুব গুণী বৌমা পেয়েছো কুসুম বৌদি, রূপে গুণে দুটোতেই এক ঘর একেবারে। আচ্ছা আচ্ছা, অনেক প্রশংসা হয়েছে, এবার আপনারা খাওয়া শুরু করুন। মেয়েগুলো অনেক কষ্ট করে রান্না করেছে, সেই সকালবেলা থেকে রান্না করছে। এরই মধ্যে দীপক বাবুর নজর পড়ে রেশমি আর মনিকার চোখের দিকে। সে দেখে যে দুই বোন এক দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। এই দেখে দীপক বাবুর খুবই মায়া হয়। তোমরা একটু খাবে বৌমা? সকাল থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি। তোমরাও এসো, বসো আমাদের সাথে, একসাথেই খাবো, বসো। দীপক বাবুর কথা শুনে রেশমি আর মনিকা দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনেই আর কাউকে কোনো কিছু বলার সুযোগই দেয় না। তারা সঙ্গে সঙ্গে সবার আগে খাবার টেবিলে খেতে বসে পড়ে। অন্য কাউকে কিছু খেতে দেওয়ার আগেই তারা দুই বোনে একের পর এক খাবার নিয়ে খেতে থাকে। তাদের মাথাতেই থাকে না যে তারা এখন তাদের শ্বশুর বাড়িতে আছে। কিরে বোন, একটা চ্যালেঞ্জ করবি নাকি? 15 মিনিটের মধ্যে যে সব খাবার শেষ করে ফেলতে পারবে তাকে হেরো পার্টির তরফ থেকে 5000 টাকা দেওয়া হবে। এবারে 5000 টাকা আমি নিয়েই ছাড়বো, চল শুরু করি। এই বলে তারা দুই বোন একের পর এক খাবার খেতেই থাকে। তাদের খাওয়া দেখে কুসুম দেবী, দীপক বাবু সহ আরো বাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই হা করে তাকিয়ে থাকে। তাদের খাওয়া থামিয়ে কেউ কিছু বলার সুযোগই পায় না। কিছুক্ষণের মধ্যে তাদের বানানো সমস্ত রান্না তারা দুজনেই খেয়ে শেষ করে ফেলে। একই অবস্থা, এটা তোমরা কি করলে বৌমা? এভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সামনে আমার নাকটা কেটে ফেললে তোমরা। সমস্ত খাবার তোমরা একাই তো খেয়ে নিলে, এখন বাকিদেরকে কি খেতে দেব? সব খাবার তো খাইনি মা। আপনি অনলাইন থেকে যে দই মিষ্টি সন্দেশগুলো অর্ডার করেছেন সেগুলো তো এখনো এসে পৌঁছায়নি, ওগুলো খাওয়া তো বাকি আছে। কিরে বোন, এবার একটা মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ করবি? তোমাদের কথা শুনে মনে হচ্ছে ফ্রিজে রাখা দই মিষ্টিগুলো তোমরাই খেয়েছিলে, আর সুদেষ্ণার ঘরে রাখা চকলেটগুলোও তোমরা খেয়েছো, কি তাই তো? হ্যাঁ মা, সকালে উঠে প্রচন্ড খিদে পেয়েছিল। আপনি তো আমাদের এক কাপ চাও খেতে দেননি। এভাবে খিদে চেপে কাজ করা যায়? তাই আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছি। এ তোরা কেমন বৌমা আনলি আমার জন্য খোকা? এরা তো দেখছি ঘরের কোনো খাবারই অবশিষ্ট রাখবে না। কোনোদিন দেখবি আমাদেরকেও খেয়ে ফেলেছে। যেই বৌমারা শ্বশুর বাড়িতে এসে প্রথমবার রান্না করেই সব খাবার নিজেরাই খেয়ে ফেলে, তারা সব করতে পারে। এই বলে কুসুম দেবী চিন্তা করতে থাকে। দীপক বাবু সহ অন্যান্য পাড়া প্রতিবেশীরা রেশমি আর মনিকার এই কাণ্ড দেখে তাদের হাসি ধরে রাখতে পারে না। তাদের বাড়িতে আসা আত্মীয় স্বজনদের জন্য আবার অনলাইন থেকে খাবার অর্ডার করা হয়, কিন্তু রেশমি আর মনিকা দুজনেই সেই খাবারের জন্য অপেক্ষা করতে থাকে।